সবাইকে সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম আজকের ভিডিওতে। অল্টারনেটিভ ইনভেস্টমেন্টের জগৎটা নিয়ে আমার আগ্রহ বেশ অনেক দিনের, বাট কখনোই আসলে এই জগতে তেমন কিছু করা হয়ে ওঠেনি। অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট কনসেপ্টের সাথে আপনারা যদি পরিচিত না থাকেন, অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট সাধারণ ইনভেস্টমেন্ট বলতে আমরা কি বুঝি? আমরা বুঝি ব্যাংকে ইনভেস্ট করা, আমরা বুঝি রিয়েল এস্টেটে ইনভেস্ট করা, আমরা বুঝি বিভিন্ন ব্যবসায় ইনভেস্ট করা, সোনা দানা কেনা ইত্যাদি। অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট বলতে সাধারণত বোঝানো হয় এমন ইনভেস্টমেন্ট যেগুলো ট্র্যাডিশনাল না। কমিক বুক কেনা, রেয়ার ছবি কেনা, এনএফটি কেনা, বিভিন্ন বই টই কেনা, এগুলোকে সাধারণত বা স্ট্যাম্প কেনা, টাকা কেনা, পুরানো টাকা, নোট টোট, এগুলোকে অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট বলা হয়। সো অল্টারনেটিভ ইনভেস্টমেন্টে আমার অনেকদিন ধরে অনেক আগ্রহ ছিল, এতদিন কিছু করা হয়নি আনটিল টুডে। আজকে আমরা যেটা করব, আমি এবং আপনি, আমরা দুজনে মিলে খুব রেয়ার একটা জিনিসে অনেকগুলো টাকা ইনভেস্ট করব, প্রায় $5-6 হাজার আমরা ইনভেস্ট করব একসাথে, এবং আমরা দেখব এই রেয়ার বইয়ে ইনভেস্ট করার পরে আমাদের টাকাটা আসলেই $1 বা $2 মিলিয়ন হয়ে যায় নাকি। এই ভিডিওর লাস্টে আমি আপনাদের বলবো আমি কেন ইনভেস্ট করছি, কত টাকা ইনভেস্ট করলাম, ইনভেস্টমেন্টটার আসলে কি হবে, এইরকম ইনভেস্টমেন্টের আগে কি হয়েছে, এবং আরো অনেক কিছু বিস্তারিত। এবং যে জিনিসটা আমি ইনভেস্ট করেছি ওই জিনিসটা আমি এখানে রেখেছি, এটাও আমি আপনাদের পুরো বিস্তারিত দেখাবো। চলেন ব্লগ শুরু করা যায়। যখন আমি অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট নিয়ে চিন্তা ভাবনা করা শুরু করলাম, প্রথমে যে জিনিসটা চিন্তা করতে হলো যে অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট হিসেবে আমি আসলে কিসে ইনভেস্ট করব। আমি যে খুব বেশি অল্টারনেটিভ অ্যাসেট সম্পর্কে জানি সেরকম আসলে না। আমি কিছু স্ট্যাম্প কালেক্টরের সাথে কথা বললাম, বাংলাদেশে কিন্তু অনেক পপুলার স্ট্যাম্প কালেক্টর আছে। বোঝার চেষ্টা করলাম যে স্ট্যাম্প কেনাটা, স্ট্যাম্পে ইনভেস্ট করাটা আসলে খুব একটা ভালো আইডিয়া হবে না। আমি তারপর কয়েকজন কমিক বুক কালেক্টরের সাথে কথা বললাম, এটা বোঝার জন্য যে কমিক বুককে অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট হিসেবে ভালো করার সুযোগ আছে নাকি। সব কিছু চিন্তা ভাবনা করে লাস্ট পর্যন্ত আমি ডিসিশন নিলাম যে না, এমন কিছুতে, যেহেতু এটা আমার ফার্স্ট অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট, আমার এমন কিছুতে প্রবাবলি ইনভেস্ট করা উচিত যে জিনিসটার ব্যাপারে আমার স্বচ্ছ ধারণা আছে। অ্যাজ আ কালেক্টর আমি খুব খুশি হব জিনিসটা কিনতে পেরে, এবং ওভারঅল আমার ধারণা আগামী 20 থেকে 30 বছরের মধ্যে এই জিনিসটার দাম অনেক অনেক বেশি বাড়বে বলে আমার মনে হয়। এবং এই কারণেই আমরা যে জিনিসটা ফাইনাল করলাম সেটা হলো হ্যারি পটারের ফার্স্ট বইটা, হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার স্টোন, ফার্স্ট এডিশন, ফার্স্ট প্রিন্ট। ওই পার্টটুক ইজি ছিল যে ফাইনাল করা আমি কিসে ইনভেস্ট করব, বাট অ্যাকচুয়াল ঝামেলা শুরু হয় ফাইনাল করার পরে। অল্টারনেটিভ ইনভেস্টমেন্টের সমস্যাটা হলো আপনি তো চাইলেই ব্যাংকে যে ফিক্সড ডিপোজিট করতে পারেন, কোনো সমস্যা নেই, বাট অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট করার জন্য আপনি যেই জিনিসটা কিনতেছেন ওই জিনিসটা অ্যাভেলেবল থাকতে হবে, এবং বেশিরভাগ সময় আসলে এইসব জিনিস অ্যাভেলেবল থাকে না মার্কেটে। কারণ যারা কিনে তারাও প্যাশন থেকে কিনে, তারাও লং টার্মের জন্য কিনে, কেউ আসলে বিক্রি করতে চায় না। তো যখন আমি ঠিক করলাম যে আমি হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার স্টোনের ফার্স্ট এডিশন, ফার্স্ট প্রিন্ট কিনবো, তারপরের থেকে প্রায় প্রতিদিন আমি গুগল অ্যালার্ট সেট করে রাখলাম, প্রায় প্রতিদিন আমি ইবেতে যাই, বিভিন্ন বইয়ের ওয়েবসাইট আছে ওগুলায় যাই, বিভিন্ন ফোরাম আছে ওগুলায় যাই, রেডিটে হ্যারি পটারের কয়েকটা সাব রেডিট আছে ওগুলায় যাই, দেখার জন্য যে কোথাও পৃথিবীর এমন কেউ আছে নাকি যে হ্যারি পটারের ফার্স্ট এডিশন, ফার্স্ট প্রিন্ট বিক্রি করতেছে। অনেক 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 খোঁজার পরে ফাইনালি আমি একজনকে পাইলাম। এরকম একটা র্যান্ডম মানুষের কাছ থেকে আমি আগে কখনো এত দামি জিনিস কিনি নাই জীবনে। একটু পরে আমি যেটা করবো, আমি একটা কল শিডিউল করেছি ওনার সাথে, নিচে যাব, ওনাকে ফোন দিব এবং কথা বলে বোঝার চেষ্টা করবো যে আসলেই মানুষের লেজিট নাকি, আসলেই আমি বইটা ঠিক বই কিনছি নাকি, এবং আসলেই আমার লন্ডন যাওয়া উচিত নাকি। Hey Jack, how are you? Yeah, very well. How's everything with you? Yeah, everything is good. The weather has been pretty decent. By the way, I'm recording here. London. There is a camera right there. I'm recording you with that camera, and also you're being screen recorded right now. Sorry about all the cameras. Is that common? That's Have fine. you been approached like this before? No, this is definitely a first. Yeah. All right, no worries. Yeah, the first question I would have is, why are you selling the book? Nothing too exciting, to be honest with you. I'm moving soon. Oh, okay. Buying a house, Ah, nice. and it's obviously pretty expensive moving, so it makes sense. Like I collect quite a few different things, so I just had like a few bits and bobs from my different collections up for sale, just to see what people were interested in, and then got your message. So it looks like it will be the holy grail of Harry Potter that will be going. Nice. Can we see the book? Yeah, sure. Perfect. So Ah, nice. that's the book, and then that's probably one of the important bits. Yeah, it is. Would you mind flicking through it just for our viewers as well, so they can see the quality? I'll of course show them later on. Yeah, sure. So that's the inside.
Perfect. Yeah, looks good. Haven't read Philosopher's Stone in a long time, so hopefully when I get that, I'll read it again. Fair play. Yeah, no, it's lovely condition, and they're coming harder and harder to find. Yeah. Cheers. Perfect. Listen, Jack, thanks a lot. Looking forward to seeing you next week. And yeah, I'll bring the camera and we'll record a few more bits there when I'm there. No, brilliant. Cheers. Look forward to Thanks a seeing lot. you. Bye. Right, cheers. Bye. এখন বাজে রাত 3টার মতো। আমি এখন বের হইলাম এয়ারপোর্টে যাওয়ার উদ্দেশ্যে। রাস্তাঘাট পুরা ফাঁকা, কিছু গাড়ি আছে, বাট দেখা যাক এয়ারপোর্টে যেতে কতক্ষণ লাগে। আজকে ঘুমানো হয় নাই। 6টার সময় হলো আমার এয়ারপোর্টের লাস্ট গেট ক্লোজ এবং 6:30টার সময় ফ্লাইট। 7:30টার মধ্যে 8টার মধ্যে আমার লন্ডনে থাকার কথা, এবং লন্ডনে পৌঁছানোর পর আপনাদের সাথে হয়তো আবার কথা হবে। আমার পিছনে ঠিক এই জায়গাটায় আপনারা দেখতে পাচ্ছেন লন্ডন ব্রিজ। এটা কোনো ট্রাভেল ব্লগ না, এই কারণে আমি লন্ডন ব্রিজ নিয়ে বা লন্ডন ব্রিজের ইতিহাস নিয়ে খুব বেশি কথাবার্তা বলবো না। লন্ডনে আসলেই আমার সবসময় যে ব্যাপারটা একদম প্রত্যেকবার মনে হয় তা হলো লন্ডন না অনেক ব্যস্ত একটা শহর। আপনি যদি ডাবলিনের সাথে লন্ডনকে কম্পেয়ার করেন বা ইউরোপের অন্যান্য যে কোনো শহরের সাথে লন্ডনকে কম্পেয়ার করেন, আপনি দেখবেন যে মিলে না জিনিসটা। লন্ডনের সাথে ঢাকার মতিঝিলের অনেক মিল, ঢাকার ফার্ম গেটের অনেক মিল বা ধানমন্ডির অনেক মিল, কারণ সবাই অনেক ব্যস্ত, সবাই দৌড়ায় দৌড়ায় কোথাও যাচ্ছে, লম্বা কোট পরে বা স্যুট পরে একদম প্রফেশনাল পশ সেজে, পুরো একটা কর্পোরেট ভাইব আছে লন্ডনের মধ্যে, যে ব্যাপারটা আমার খুব ইন্টারেস্টিং লাগে এবং এই জিনিসটা ইউরোপের বেশিরভাগ সিটিতেই নাই। আরেকটা ব্যাপার, আমি যেহেতু এখানে দাঁড়িয়েছি আপনাদের দেখায় ফেলি, লন্ডনের কিন্তু একটা খুব ইন্টারেস্টিং স্কাই লাইন আছে। এই যে এগুলা, এই উঁচা উঁচা বিল্ডিং গুলাকে বলা হয় লন্ডনের স্কাই লাইন। এই সেম জিনিস নিউ ইয়র্কেও আছে এবং নিউ ইয়র্কের স্কাই লাইনও বেশ ফেমাস। দুবাইয়ের স্কাই লাইনও অল্প অল্প ফেমাস, বাট অত ফেমাস না। লন্ডনের স্কাই লাইনটা ফেমাস কারণ খুব ইন্টারেস্টিং শেপের কয়েকটা বিল্ডিং আছে এখানে। টেলিফোন শেপের বিল্ডিংটা বেশ বেশ জনপ্রিয়। এই টাওয়ার ব্রিজটা কিন্তু 2 ভাগ করা যায়, আপনারা কি জানেন? এই টাওয়ার ব্রিজ মাঝখান থেকে খুলে যায় যখন বড় বড় কোনো জাহাজ এখান দিয়ে আসে এবং টাওয়ার ব্রিজের নিচ দিয়ে যেতে হয়। এবং একবার একটা বাস এই টাওয়ার ব্রিজের উপরে থাকা অবস্থায় টাওয়ার ব্রিজ খোলা শুরু হয়েছিল। তখন বাসের ড্রাইভার গান্থার নাকি যিনি নাম ছিল, সে ভাবতেছিল যে আমি কি এখন পিছাবো নাকি আমি এক্সেলারেটর চাপ দিয়ে লাফ দিয়ে সামনে চলে যাবো, এবং শেষ পর্যন্ত সে এক্সেলারেটর চাপ দিয়ে লাফ দিয়ে সামনে চলে গেছিল। 75 না 76 জনের যিনি জীবন বাঁচাইছিল, এই জন্য তাকে 1 পাউন্ড দেওয়া হয়েছিল, না 1 পেনি জানি দেওয়া হয়েছিল। খুব হামুরি কিছু দেওয়া হয় নাই, এটা খুব ফেমাস একটা গল্প এবং এটা একটা সত্যি ঘটনা। ইস্টার উপলক্ষে বড় একটা ডিম নিয়ে আসা হয়েছে এবং এই ডিম এখন এখানে বসানো হবে, এবং কিভাবে বসানো হবে, কই বসানো হবে, কোন জায়গায় বসাইলে অ্যাঙ্গেলে ছবি ভালো আসবে, এগুলো নিয়ে এখন এই টিমটা রিসার্চ করতেছে। This train terminates. Say yeah, Jack. Say hi to the vlog. Hello. Is this awkward? It's the first time I've done anything like this. What was your first thought when I said that I'll come and pick the book in person? I just thought you were a time waster, to be honest. Okay. I've had the book for sale for about, I don't know, probably like 8 months maybe. Okay. And I've probably had about 12 offers in that time. Yeah. And most of the time it's just time wasters. How do you know if someone is a time waster or not? You don't. Yeah. You don't, to be honest. So you just have to sort of go along with it until you hear the reason, like, that they're not going to proceed. So, like, the guys over in America, like, I've heard a few times, they're like, like, there's a family emergency come up, I need to pay for, like, health insurance and stuff. And you're like, okay, fair enough. But yeah, it is just is what it is. You know? It is. When did you get the book? Did you buy it?
Yeah. So I've owned a couple. I owned a couple of them. I had some spare cash that I was looking to buy a property with Okay. when COVID hit, and then I was just like, it's a bit risky. So I had all this like cash in the bank, and I was like, what can I buy? And then You thought buying property would be risky, and then you ended up buying books. buying a book. Yeah, buying a few. I don't know. I think a lot of people just started like buying stuff that they like used to like. So like when I was younger, like Pokemon cards, and the Pokemon card price has like went up huge over the pandemic. And then one of the things that I used to read as a kid was Harry Potter. So Are you comfortable sharing? I mean, I'm gonna buy it 100%. Are you comfortable sharing how much did you pay for the book? I just want to know what your profit was. about half. That's pretty nice. In 2 years, 100% profit. Yeah. Very nice. I saw one in, where was it? It was in Paddington or one of these famous old bookshops, and it was selling for, I think it's still available for £17,500-ish, and it's not great condition. The cover is like they have a different cover. They have like a mallet type thing on top of the existing cover. Yeah, so that sounds about right. If you're going to a fancy bookshop, they probably bought that for about half. So about 30 to 40,000 they probably spent on it if they're selling it for 75. Nice. No, it was not 75. It was 17,500. Oh, 17,500. That sounds it's decent. It is decent. I was actually thinking about buying that or buying like a paperback, and then I chickened out. I was like, it's too much money. It is a lot of money. It is a lot of money. Yeah. Like, no. Plus, I think when you buy a book like that as well, you sort of like want to display it. Yeah. Because it is like a conversation starter. And like the cover is cool. And it's like you say, it's a lot cheaper to get a paperback. Yeah. It is. With a nice cover than a first edition one, which will set you back. Yeah. Big money. Cool. Can we see the book? It'd be awkward if I forgot it. Yeah. Imagine saying, "Oh, what?" Yeah. Are you always like this calm and composed? With like your pretty chilled. Yeah. Can I open it? Yeah, sure. Right. What made you go for the Bloomsbury one instead of the Ted Smart first edition? So I have some spare cash that I thought. So long story short, I have a decent amount of cash that I decided to invest in risky assets, and the range varies from buying a Gary Vaynerchuk NFT to Harry Potter to pretty much everything where I have like a 50% chance of losing the money. And when I started doing the research, it kind of made sense. Initially, as I was saying, the goal was to buy a hardcover. Yeah. But then when I dug deep, it was very expensive, and then this was the second best one. Basically, everyone recommended that if you buy this one, the chance of you losing money is pretty low. Yeah. I still don't know. I might end up losing money. But hopefully I owned. Why is this book valuable, Jack? It's ultra rare, and it's the first one that kicked off the. Can I ask you a dark question? Yeah. Do you think this book will be more valuable when J.K. Rowling dies? So if you get her to sign it, and she does sign some of them, you'll triple your money. And that was my intention with this book initially. How did you plan to do it? So J.K. Rowling mainly, she still releases, I think, kids' books. And was to go to one of her book signings and then be like, buy that one and this one, and please sign both. I'll buy all of them if you sign this. Basically, it's it's.
These are a lot rarer than the TED Smart ones because you can get a first edition TED Smart. You can get a first edition TED Smart, you can get a first edition Canadian one, an Australian one. Yeah. And I think they have Indian ones as well, first edition, and in different languages in India. Like they have a lot of languages. So there are loads of different ones, but this is the most expensive because it's the original. Yeah, it is. Look, thanks a lot for the book. I really, really appreciate it, especially for the whole thing. I mean, the book, you were selling it, I bought it, that's fine. But yeah, not a lot of people would agree to come here, do a vlog, and participate in a video, which millions of people see my video. Yeah, I'm a big deal. I'm joking, I'm not. I'm not. But yeah, hopefully it'll inspire them. And in 2 years, I'll send you a DM or a WhatsApp, and I'll tell you what the status of the book is. If the price is increased, if you should regret, or if you feel like, yeah, it's the right time to sell. What do you think will happen to this book in 5 years, like price-wise? So, 2 words: Hogwarts Legacy. So, it's the computer game. I think is going to bring a lot more attention back to the books, and I reckon my 2-year prediction will be you'll make 50%. I think that's I should be able to sell it for $6,000 in 2 years. That's Jack's prediction. Look, Jack, thanks a lot. I'll now turn this off because I'll have to use the phone to pay Jack. But yeah, thanks a lot, man. No really problem. Appreciate it. অ্যাঙ্গেলটা খুব একটা ভালো হয় নাই, বাট কিছু করার নেই, কারণ এই জায়গাটা আপনারা পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটার নাম হলো প্ল্যাটফর্ম 9.25, এবং আপনারা যারা হ্যারি পটার দেখেছেন তারা জানেন যে বিষয়টা আসলে কি। এই দেয়ালটা যদি আপনি জোরে ট্রলি নিয়ে দৌড়ে আসেন তাহলে ওই পাশে হলো হগওয়ার্টস। এবং এই জায়গায় আমি বসেছি, এবং এই জায়গায় মূলত এসেছি আসলে আপনাদের একটা মজার গল্প বলার জন্য। আমার কাছে মজার, আপনাদের কাছে মজার নাও হতে পারে। এবং আপনারা দেখছেন এখানে কি ভিড়, সবাই ছবি তোলার জন্য, এদিকে না এদিকে সবাই ছবি তোলার জন্য ওই দেয়ালটা পাগলের মতো। আমি এখন হচ্ছে কিংস ক্রস স্টেশনে। তো আমার মনে আছে আমি যখন স্কুলে ছিলাম তখন আমি আর আম্মু, আমার মা, আমরা দুজন গাউসিয়ায় গেছিলাম একদিন, এবং গাউসিয়ার নিচে ঢাকায় আপনারা যারা জানেন গাউসিয়া বই নিউ মার্কেটের উল্টা পাশে হলো গাউসিয়া। তো ওখানে গাউসিয়ার নিচে একটা সিডির দোকান ছিল, এখন আর মনে হয় নাই। এবং এই সিডির দোকান থেকে আমাকে আম্মু হ্যারি পটার কিনে দিয়েছিল। ফিলোসফার স্টোন ছিল, তারপর চেম্বার অফ সিক্রেটস ছিল, সম্ভবত এই দুইটাই ছিল সিডি। সো একটা সিডিতে 2টা সিনেমা বা 2টা সিডিতে 2টা সিনেমা, এরকম একটা ব্যাপার ছিল। আমি তখন স্কুলে পড়ি, এবং তখন যদি কেউ আমাকে বলতো আমি কিংস ক্রস স্টেশনে বসে এই প্ল্যাটফর্ম 9.25 সামনে বসে একটা ব্লগ রেকর্ড করব আফটার $5,500 দিয়ে একটা বই কেনার পরে, আমি কখনোই নিজে এটা বিশ্বাস করতে পারতাম না যে $5,500 দিয়ে আমি একটা হ্যারি পটারের বই কিনছি, ফিলোসফার স্টোন, এবং তারপরে আমি কিংস ক্রস স্টেশনে বসে আপনাদের ওটার গল্প বলতেছি। অবিশ্বাস্য ব্যাপার। আমি বইটা এখানে বের করছি না কারণ এখানে অনেক ভিড় এবং সবাই হ্যারি পটারের জন্য পাগল। তো ভালো সিচুয়েশন নাও হইতে পারে বই বের করার জন্য। আমি বইটা আপনাদের সুন্দর করে পরে দেখাবো। জ্যাকের সাথে আমার অনেকক্ষণ কথাবার্তা হয়েছে। আপনাদের জ্যাককে কেমন লাগছে আমাকে জানাবেন। আমার বেশ ভালোই লেগেছে, এবং পরে অনেকক্ষণ আমার ওর সাথে গল্প গুজব হয়েছে। আমাদের ব্লগ কিন্তু শেষ হয়নি, একটা খুব গুরুত্বপূর্ণ কাজ বাকি। আমরা তো $5,500 দিয়ে কিনলাম, বাট আমরা একটা ভ্যালুয়েশন করানোর চেষ্টা করবো বইটার। আমরা কিছু বইয়ের দোকানে যাব এবং বোঝার চেষ্টা করবো আসলেই বইটার দাম কত। আমি জানি না ভ্যালুয়েশনটা করাতে পারবো নাকি, এটা আমার প্ল্যানের মধ্যে ছিল না, বাট হঠাৎ মাথায় এসেছে যে একটা ভ্যালুয়েশন করাতে পারলে খারাপ হয় না। দেখা যাক। আমি আপনাদের জাস্ট কিংস ক্রস স্টেশনে এসে ওই গাউসিয়ার গল্পটা বলতে চেয়েছিলাম। বই তো কিনলাম, জ্যাককে তো বিদায় দিলাম, পার্কে বসছি একটু রেস্ট নেওয়ার জন্য এবং আপনাদের সাথে কথা বলার জন্য। এখন প্ল্যান হলো আমরা সিসিল কোর্ট নামে একটা জায়গায় যাব। খুব ঐতিহাসিক একটা জায়গা, আপনারা গেলেই দেখবেন, খুব মানে ভাবসা বলা একটা অ্যালি, এবং ওইটা লন্ডনের সবচেয়ে পুরনো বই বিক্রির, বই বেচা কেনার একটা জায়গা। এবং পুরনো বলতে ওল্ডেস্ট 1600-1700 সাল থেকে ওইখানে বই বেচা কেনা হয়, এবং ওখানে খুব প্রেস্টিজিয়াস কিছু বইয়ের দোকান আছে যারা এরকম রেয়ার বুক কেনা বেচা করে। তো ওই দোকানগুলো আমি যাব, যে ওনাদেরকে বইটা দেখাবো এবং দেখায় জিজ্ঞেস করবো যে ওরা আমার এই বইটাকে একটা ভ্যালুয়েশন করে দিবে নাকি। ভ্যালুয়েশন করার মানে হলো বইটা দেখবে ওরা অরিজিনাল নাকি চেক করবে, এবং বইটার এখন মার্কেটের দাম আসলে কত হওয়া উচিত এই বিষয়ে আমাকে একটা আইডিয়া দিবে। আদৌ দিবে নাকি আমি জানি না, আমি এটা প্ল্যান করে আসিনি, ওদের সাথে যোগাযোগ হয় নাই, আশা করছি দিবে, বাট আপনারা তো দেখতেই পারবেন।
ওইটা করব, তারপর আমাদের ব্লগ মোটামুটি শেষ। আমি একটু লন্ডনে ঘুরবো টুরবো, কথা বলতে পারি আপনাদের সাথে, নাও পারি। তারপর ডাবলিনে ফেরত যাব, তারপরে আপনাদের অ্যাকচুয়ালি বইটা দেখাবো এবং আরো খুব জরুরি কিছু বিষয়ে জানাবো। আমার কথা একটু জড়ায় যাচ্ছে, ঘুমাইতে হবে। আচ্ছা, আমরা বইয়ের এখানে প্রায় চলে আসছি। জাস্ট ক্যামেরা অন করলাম আপনাদের একটা ইন্টারেস্টিং জিনিস বলার জন্য। এই যে অ্যালেটা আপনারা দেখতে পাচ্ছেন, বিশাল একটা অ্যালে। এই অ্যালেতে বলা হয় 1700 সালে মোৎসার্ট অনেক দিন পর্যন্ত, প্রায় 4 মাস এখানে গান বাজাইছে টানা। এবং মোৎসার্টের যে সিম্ফনি, যেটার জন্য মোৎসার্ট সবচেয়ে বেশি জনপ্রিয়, ওই সিম্ফনিও নাকি এখানে প্রথমবার বাজানো হয়েছে এবং মোৎসার্ট বেসিক্যালি সিম্ফনিটা আবিষ্কার করেছে এই অ্যালেতে। এই কারণে এই অ্যালেটাকে অনেক রেসপেক্ট দেওয়া হয়। দোকান থেকে বেরোইলাম আমি মাত্র। পুরো জিনিসটা একদিনে করা আসলে বেশ কষ্টকর একটা কাজ। আমি টের পাচ্ছি যে আমি আসলে অনেক টায়ার্ড এখন। যাই হোক, ভিতরে দুটো মহিলা ছিল, খুবই ভালো আচরণ করলো, কফি খাওয়াইতে চাইলো। বাট প্রবলেম হলো, যখন আমি ফিল্ম করতে গেলাম তখন বললো যে না, ফিল্ম করা যাবে না, যেহেতু ভিতরে রেয়ার বুকস আছে। আগের দোকানে সেম কাহিনী, ফিল্ম করতে দেয় নাই, এই দোকানে ফিল্ম করতে দেয় নাই। বই অনেকক্ষণ ঘেটেছে, অনেকক্ষণ বই ঘেটে ওরা বললো যে ওদের বিবলিওগ্রাফি না কি জানি একটা লাগবে, ওইটা ছাড়া ওরা বইয়ের ভ্যালুয়েশন দিতে পারবে না। বাট ওদের দেখে মনে হচ্ছে অরিজিনাল। সো হাফ অ্যাসুরেন্স, বাট পুরোপুরি অ্যাসুরেন্স পাইনি। সো আমি ওদের জিজ্ঞেস করলাম যে তাহলে কই যাবো আমি যদি আমি অ্যাসুরেন্স পাইতে চাই এবং একটা প্রপার ভ্যালুয়েশন নিতে চাই। ওরা একটা কোম্পানির নাম বললো, যে কোম্পানির নাম পিটার হ্যারিংটন। এবং আমি গুগল করে দেখলাম পিটার হ্যারিংটন এখান থেকে 23 মিনিট দূরে যদি হেঁটে যাই, আর যদি টিউবে যাই তাহলে 17 মিনিট দূরে। আমি এখন ভাবছি আমি পিটার হ্যারিংটনে যাবো নাকি এবং একটা ফাইনাল ট্রাই করবো নাকি, দেখার যে আমি বইয়ের অ্যাকচুয়াল ভ্যালুয়েশন সামনাসামনি নিতে পারি নাকি। ওরা বললো যে সাধারণত যেটা করা হয়, পিটার হ্যারিংটনকে বইয়ের ভিডিও এবং অনেকগুলো ছবি যদি ইমেল করা হয়, তাহলে ইমেইলের রিপ্লাই ওদের একটা ভ্যালুয়েশন ফর্ম আছে, ওরা ওই ফর্মটা দেয় এবং ওই ফর্মটা ফিল আউট করলে ডিজিটালি ভ্যালুয়েশনটা নেওয়া যায়। বাট আমি যেহেতু লন্ডনে চলেই আসছি, বইও কালেক্ট করে ফেলছি এবং এখান থেকে মাত্র 23 মিনিট দূরে, আমার মনে হয় না যাওয়াটা খুব ভুল ডিসিশন হবে। কষ্ট হচ্ছে, বাট চলেন যাওয়া যাক। আচ্ছা, এই দোকানের নাম হলো পিটার হ্যারিংটন। এবং আমি যখন হ্যারি পটার নিয়ে রিসার্চ করছিলাম, আপনারাও যখন হ্যারি পটার প্রাইস, হাবিজাবি ওল্ড বুকের প্রাইস নিয়ে রিসার্চ করবেন, পিটার হ্যারিংটনের একটা ব্লগ পোস্ট আপনারা সবাই দেখতে পারবেন, যেখানে ওরা ব্যাখ্যা করেছে যে কিভাবে আসলে ডিসাইড করা হয় হ্যারি পটারের একটা বইয়ের দাম বেশি হবে না কম হবে। সো ওরা পারফেক্ট মানুষ বোঝার জন্য যে আমাদের বইটার ভ্যালুয়েশন আসলে কিরকম হওয়া উচিত। It's assessing how much the condition would matter to the Yeah. collector. I mean, even if it was really nice, I'd still pass on to him. If I take photos, I can get them across to the Please specialist. If you give me your email address, we can then get back in touch. Perfect. He may be happy to provide a evaluation. Okay. And then Can you give me like I know it's tough, but yeah, like a rough idea of how much it might be? I mean, auction results have been in this condition. আজকের দিনে লন্ডনে রেকর্ড করা লাস্ট ক্লিপ এটা। আপনারা অডিও কতটুকু শুনতে পেরেছিলেন দোকানে আমি ঠিক শিওর না। মূলত যেটা হয়েছিল, দোকানের লোকটাকে আমি বলেছিলাম যে ভাই আমার এই বইটার ভ্যালুয়েশন করতে হবে, এবং দোকানের লোকটা অনেক ছবি তুলে বলল যে উনার এই ছবিগুলো একজনকে পাঠাতে হবে, তিনি আমাকে ইমেইলে ভ্যালুয়েশনটা জানাবে। সো আমি ইমেল দিয়ে এসেছি এবং তারপরে বের হয়ে এসে আরও কয়েকটা র্যান্ডম দোকানে আমি ঢু মেরেছি। কেউ বলেছে 10,000, কেউ বলেছে 8,000, একজন 2,000ও বলেছে। সো খুব ভ্যারি করেছে, আমাদের অফিসিয়াল ভ্যালুয়েশনটার জন্য ওয়েট করতে হবে। এই জিনিসটা আপনারা অনেকেই হয়তো চিনেন, এটাকে বলে লন্ডন আই। এটা দেখতে অনেক মানুষ আসে। এটা কিন্তু প্রাইভেট কোম্পানির। আগে এটার নাম ছিল কোকাকোলা লন্ডন আই, কোকাকোলা স্পন্সর ছিল, এখন স্পন্সর হলো লাস্ট মিনিট। সো এখন এটাকে বলে লাস্ট মিনিট লন্ডন আই। এটা মূলত বানানো হয়েছিল মিলেনিয়াম উপলক্ষে, 1999 সালে নতুন যে শতাব্দী আসতেছে ওই উপলক্ষে এই জিনিস বানানো হয়েছিল। এবং এটা অনেক দিন পর্যন্ত, গত 21 বছর পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বড় এই শেপের অবজারভেটরি ছিল। বাট কিছুদিন আগে দুবাই নতুন একটা বানাইছে। সো এখন দুবাইয়েরটা হলো গিয়ে ওয়ার্ল্ডস লার্জেস্ট। আরেকটা জিনিস আপনাদের দেখানো উচিত, যেহেতু আমি এ পাশে ক্যামেরাটা ঘোরাতে পারি। এ পাশে আপনারা দেখতে পাচ্ছেন এই জিনিস দেখতেও অনেক মানুষ আসে। এটাকে বলে বিগ বেন। এবং বিগ বেনের কাহিনীর সাথে আসলে আমি নিজেও অত পরিচিত না। আমার ধারণা, আমি যতদূর জানি, ভাষা জানি যে একবার আগুন লেগেছিল ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে। আমি এখন ওয়েস্টমিনিস্টার ব্রিজের উপর দাঁড়ানো, এবং আগুন লাগার পরে ওরা ভেবেছিল যে একটা ঘন্টাওয়ালা সিস্টেম লাগবে, যে ঘন্টা দিয়ে সহজে জানানো যাবে যে না ভাই আগুন লাগছে, ফায়ার ব্রিগেড আনো। তো তখন ওরা এই ক্লকটা বানায় এবং ওটার নাম হয় বিগ বেন, যেহেতু এটা বিগ ব্রাদারের মতো প্রোটেক্ট করবে ওয়েস্টমিনিস্টারকে। এর পিছনেই পার্লামেন্ট এবং আরও অনেক জিনিসপত্র আছে, ওগুলো আর দেখাইলাম না যেহেতু এটা ওইরকম কোনো ভিডিও না। আমরা ভিডিও কিন্তু শেষ হয় নাই, আমাদের এখন ডাবলিন ফেরত যেতে হবে। এখন বাজে 7টার একটু বেশি। আমি এখন টিউব নিব, তারপরে ট্রেন নিয়ে এয়ারপোর্টে যাব, তারপর বাসায় ফেরত যাব। তারপরে এই ভিডিওর লাস্ট পার্টটুকু রেকর্ড করবো। আমি আপনাদের বইটা দেখাবো, বইটা কেন ভ্যালুয়েবল এটা বলবো, এরকম বই আগে কী দামে বিক্রি হয়েছে এটা নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো। ইনভেস্টমেন্টের পুরো ব্যাপারটা নিয়ে আমাদের একটু কথাবার্তা বলা দরকার। লন্ডন থেকে টাটা। আচ্ছা, ডাবলিনে চলে আসছি।
এবং আমি আপনাদের বইটা তো অবশ্যই দেখাবো, বইটা আমার এখানে রাখা আছে, বই আমি আপনাদের অবশ্যই দেখাবো। বাট তার আগে আমি একটা জিনিস আপনাদের বলতে চাই যে আমি কিন্তু জাস্ট অ্যাজ অ্যান ইনভেস্টর হ্যারি পটারের বইটা কিনেছি এরকম না। আমি অ্যাকচুয়ালি হ্যারি পটার আসলে অনেক পছন্দ করি এবং এই বইটা কেনার আগেও আমার বাসায় হ্যারি পটারের অনেক জিনিসপত্র ছিল যেগুলো আমি আপনাদের একটু দেখাতে চাই। প্রথমে আমি যেটা দেখাবো সেটা হলো হেডব্যাগ। আপনারা অনেকেই যারা আমার ভিডিও রেগুলারলি দেখেন সাধারণত ওই কোনায় এই হেডব্যাগটা ঝোলানো থাকে। এটা একটা প্যাচার চাবির রিং, হ্যারি পটারের যে প্যাচাটা থাকে হেডব্যাগ। এবং আমার কালেকশনে হ্যারি পটারের 2টা চাবির রিং আছে। এটা হলো আরেকটা, এটা আমি প্যাকেট থেকে বের করিনি, কখনো বের করবো না। এটা হলো হ্যারি পটার নিজে এবং ওর এই চাবির রিংটাও আছে আমার। তো 2টা চাবির রিং আমার কালেকশনে আছে। এরপরে আমার কালেকশনে যেটা আছে সেটা হলো একটা ডোর নব, রিডিকুলাস লেখা এই পাশে, আর এই পাশে লেখা এন্টার উইথ কশন, এটা আমি দরজায় ঝুলাই। এবং তারপরে আমার কাছে যা আছে তা হলো একটা বুকমার্ক সেট। এটার মধ্যে থেকে 2টা আমি অলরেডি ইউজ করি, বাকি 2টা হয়তো আমি আপনাদের দেখাতে পারবো। সো এখানে এটার ভিতর 2টা আছে। এই বুকমার্ক আপনারা জানেন কি জিনিস, সাধারণত বই যখন আমরা পড়ি কোন পেজ পর্যন্ত পড়া হয়েছে ওইটা দেখার, ওটা যাতে পরে আমরা খুঁজতে পারি, কারণ এখানে বুকমার্ক বসায় দেওয়া হয়। যে 2টা আমি ইউজ করি ওই 2টা বইগুলোর ভিতরে ঢোকানো আছে, এই 2টা আসলে ইউজ করা হয় না। এবং তারপরে আমার কাছে আছে আমার পজেশনে বইটা কেনার আগ পর্যন্ত সবচেয়ে দামি যে জিনিসটা ছিল সেটা হলো হ্যারি পটারের 1। এটা আসলে হ্যারি পটারের 1 না, ডাম্বলডোরের 1। ডাম্বলডোর হলো হগওয়ার্টসের প্রিন্সিপাল। আপনারা যারা হ্যারি পটার দেখেছেন তারা জানেন আমি কি নিয়ে কথাবার্তা বলতেছি। এটা হলো ডাম্বলডোরের একটা অরিজিনাল 1, একদম বক্স টক্স সব সহ আমার কাছে খুব সুন্দর করে আছে। এখানে লেখা অ্যালবাস ডাম্বলডোর, আপনারা দেখতে পারবেন না, আমার কথা বিশ্বাস করতে হবে। এবং এই 1টা দিয়ে আপনি চাইলে অ্যাভাদা কেদাবরা টাইপ স্পেল দিয়ে যে কাউকে মেরে ফেলতে পারেন, বা উইঙ্গার্ডিয়াম লেভিওসা দিয়ে যে কাউকে আকাশে উড়ায় ফেলতে পারেন। এবং ফাইনালি আমাদের কাছে নতুন যে এডিশন যুক্ত হলো আমাদের জীবনে সেটা হলো এই বই, যেটা কিনলাম আমরা এতক্ষণ ধরে পুরো ব্লগ জুড়ে। আচ্ছা আমরা বইটা নিয়ে একটু কথাবার্তা বলি। আপনারা দেখতে পাচ্ছেন যে বইটা কিন্তু হলুদ হয়ে আছে, তাই না? সাধারণত নতুন বই সাদা হয়, এটা নতুন বই না, এটা অনেক পুরান একটা বই। এই বইটা বের হয়েছে 1997 সালে, আমি যদি ভুল না করে থাকি 1997 জুন মাসের শেষের দিকে এই বইটা বের হয়েছে। তো এটা আমার হাতে একটা 25 বছর পুরানো বই ধরে আছি আমি, এই কারণে এই বইটা আসলে প্রায় হলুদ হয়ে গেছে। যদিও হলুদ হয়ে গিয়েছে তারপরেও বইয়ের ভিতরে আসলে সবকিছু ঠিক আছে। আমি খুব যত্ন করে পুরা বই দেখেছি কেনার আগে, ভিতরে কোনো ঝামেলা আসলে নাই, এবং এই কারণে আমি কিনেছি। ঝামেলা থাকলে তো আসলে আমি কিনতাম না। এই বইটা নিয়ে কথাবার্তা বলার আগে আমাদের একটু কালেক্টেবল ব্যাপারটা নিয়ে এবং রেয়ার কালেক্টেবল ব্যাপারটা নিয়ে একটু কথাবার্তা বলা জরুরি। আপনারা কতজন স্পাইডারম্যানের কমিক পড়েছেন আমি ঠিক জানি না। অ্যামেজিং ফ্যান্টাসি 15 এডিশন স্পাইডারম্যানের একটা কমিক ছিল যেটা প্রায় $1 মিলিয়ন বেশিতে বিক্রি হয়েছিল। একটা কমিক বুক, 10 পাতা, 15 পাতা, 20 পাতা, 30 পাতার একটা কমিক বুক। ওটার যে অরিজিনাল ভার্সনটা ছিল ওইটা $1 মিলিয়ন বা প্রায় $1 মিলিয়ন মানে প্রায় 8 কোটি টাকার আশপাশে ওটা বিক্রি হয়েছিল কয়েক বছর আগে। ওই 8 কোটি টাকার ভ্যালু এখন হয়তো 10 বা 11 কোটি টাকার মতো। আপনারা অনেকে ব্যাটম্যান দেখেছেন, ব্যাটম্যানের যে ফার্স্ট এডিশন কমিক ছিল, ব্যাটম্যান 1 বলা হইতো যেটাকে, ওইটা বিক্রি হয়েছিল প্রায় $6 লাখ। সো $6 লাখ কত টাকা হয় আমি ঠিক শিওর না, 4-5 কোটি টাকার মতো হবে। সো 4-5 কোটি টাকা ওই কমিক বুকটা বিক্রি হয়েছিল। গেম অফ থ্রোনস নিয়ে আমরা অনেকেই রিসেন্টলি, গেম অফ থ্রোনস খুব পুরানো জিনিস না, 10 বছরও হয়নি এখনো গেম অফ থ্রোনসের, বা 15 বছরও হয়নি। গেম অফ থ্রোনসকে ওইরকম কাল্ট জিনিস বলা হয় না, হ্যারি পটার বা লর্ড অফ দ্য রিংস বা স্টার ওয়ার্স এই টাইপ কাল্ট জিনিস না আসলে গেম অফ থ্রোনস। এটা মেইনলি একটা টিভি শো। বাট তারপরেও গেম অফ থ্রোনসের যে ফার্স্ট বই ওইটার যে সাইন্ড কপি, যেটা আর মার্টিনের সাইন্ড কপি, ওগুলো কিন্তু প্রায় $10,000 বা $15,000 রেগুলারলি বিক্রি হয়। আপনারা অনলাইন ঘাটলেই দেখতে পারবেন। এরপরে আরও ছবির দুনিয়ায় বলেন, এনএফটির দুনিয়ায় বলেন, আমি যে জিনিসটা আসলে আপনাদের বোঝাতে চাচ্ছি সেটা হলো রেয়ার কালেক্টেবল আইটেমসের একটা মার্কেট আছে। বাংলাদেশেও আমরা রেগুলারলি দেখি মানুষ স্ট্যাম্প কিনে, মানুষ পুরনো টাকা কিনে। রিসেন্টলি পদ্মা সেতুর স্মারক যে নোট ছাপা হলো, যে স্ট্যাম্প ছাপা হলো, এগুলো মানুষ কিনবে এবং 50 বছর পরে এগুলো মানুষ আরও অনেক বেশি দামে বিক্রি করবে। হ্যাঁ, এই বইয়ের স্কেলে বা আমি যে কমিক বুকের স্কেলে কথা বলছি ওই স্কেলে হয়তো হবে না, বাট আমি বোঝাতে চাচ্ছি যে রেয়ার কালেক্টেবল আইটেমসের ভ্যালু সারা জীবন ছিল, এখনও আছে। সো আপনি যদি হঠাৎ করে বলেন যে এই বইটার সাথে গত মাসে যে হ্যারি পটারের এই বইটা বেরিয়েছে ওটার পার্থক্য কি, দুইটার ভিতরেই তো সেম জিনিস লেখা। ওইটা আসলে অনেকটা এই জিনিস বলা যে লুভে যে মোনালিসাটা আছে ওইটার সাথে নীলক্ষেতে যে মোনালিসার একটা পোস্টার পাওয়া যায়, এই দুইটার পার্থক্য কি? দুইটাই তো মোনালিসা, দুইটাই মোটামুটি সেম দেখতে, বাট দুইটার মধ্যে পার্থক্য কিন্তু আকাশ পাতাল। একটা অরিজিনাল কপি দুনিয়া একটাই আছে, আর একটা হইল একটা রেপ্লিকা যেটা আমরা পোস্টার প্রিন্ট করে কিনতেছি বা পোস্টার প্রিন্ট করে ঘরের মধ্যে লাগাচ্ছি। সো ওই মাইন্ডসেটটা আমাদের আসলে ঠিক করতে হবে যে
একটা প্রপার কালেক্টেবল, খুব ভ্যালুয়েবল একটা জিনিস যেটা কখনোই নকল করা সম্ভব না, এবং এই কারণে কালেক্টেবলের দাম অনেক বেশি। যে বইটা আমি এখন ধরে আছি, এই বইটার পুরো দুনিয়ায় 800 কপি আছে, 800 থেকে 900 কপি আছে। 1997 সালের 30 জুন বের হয়েছিল হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার স্টোন। বইটার ভিতরে অনেকগুলো ভুল আছে, কারণ এটা ফার্স্ট এডিশন, ফার্স্ট প্রিন্ট। অনেক সময় আপনি দেখবেন শুধু কিছু ফার্স্ট এডিশন পাওয়া যায়, আবার অনেক সময় দেখবেন শুধু কিছু ফার্স্ট প্রিন্ট পাওয়া যায়, বাট একদম ফার্স্ট এডিশন, ফার্স্ট প্রিন্ট আসলে খুব খুব রেয়ার, একদমই পাওয়া যায় না মার্কেটে। এবং এই কারণে এগুলোর দাম আসলে এত বেশি। বইয়ের ভিতরে অনেকগুলো ভুল আছে, এবং আমি ভুলগুলো আপনাদের এখন এক এক করে দেখাবো না। জেকে রাউলিং এর নাম ভুল আছে ভিতরে। হ্যারি পটারের যে স্কুল হগওয়ার্টস, ওই হগওয়ার্টসে যখন হ্যারি পটার যায় তখন হগওয়ার্টস একটা চেকলিস্ট দেয় কি কি নিয়ে যেতে হবে। সো ওয়ান্ড নিয়ে যেতে হবে ফর এক্সাম্পল, চাইলে একটা প্যাঁচা নিয়ে যাওয়া যায়, একটা লিস্ট দেয়, চেকলিস্ট। ওই চেকলিস্টটা এখানে যেটা ছাপানো আছে ওই চেকলিস্টের মধ্যে ভুল আছে। পিছনে ফিলোসফার স্টোনের বানান ভুল, ফিলোসফার স্টোন লেখা ফিলোসফার স্টোনস, সো বানান ভুল আছে। পিছনে ডাম্বলডোরের ছোটবেলার ছবি, সাধারণত ডাম্বলডোরের বড়বেলার ছবি থাকে। এরকম অনেক অনেক ব্যাপার আছে যেগুলো শুধুমাত্র এই ফার্স্ট এডিশনের ফার্স্ট প্রিন্টার ভিতরেই আছে, অন্য কোনো কিছুর ভিতরে নাই। প্লাস আপনি যখন কোনো বইয়ের ফরেন্সিক করেন, সাধারণত একটা রেয়ার বই ধরেন, আপনি বলতে পারেন যে আমি এই বইটা এখন নকল করে এইরকম হলুদ টলুদ করে ওই সেম ভুলগুলো ছাপায় বিক্রির চেষ্টা করব। ওটা আসলে হয় না, বিকজ বইয়ের ফরেন্সিক করা হয় এবং মেশিন দিয়ে বোঝা যায়, যে কারণে গোল্ড নকল করা যায় না, বা রেয়ার আর্ট নকল করা যায় না, বা রেয়ার বই নকল করা যায় না। একই কারণে ফরেন্সিক দিয়ে আসলে বোঝা যায় কোন বইটা আসল, কোন বইটা আসল না। তো এই ছিল আমাদের টোটাল জার্নি। যেই জার্নি পুরোটাই আপনারা দেখলেন, আমি জানি না আপনাদের কেমন লাগলো পুরো জার্নিটা দেখতে। এবং জার্নির যে লাস্ট পার্টটা, যে পার্টটা মিসিং, সেটা হলো ভ্যালুয়েশন। এবং আপনারা দেখেছেন আমি ভ্যালুয়েশন নিয়ে আমাদের ভিডিওর ভিতরে কথাবার্তা হয়েছিল, এবং পরবর্তীতে যেটা হয়েছে তা হলো আমরা ভ্যালুয়েশনের ইমেলটা পেয়েছি। আমাদেরকে ভ্যালুয়েশনের ইমেল দিয়ে জানানো হয়েছে যে, আমি এখানে স্ক্রিনশটটা দিয়ে দিব যেন আপনারা দেখতে পারেন, যে এই বইটা যদি আমরা এখন বেচতে চাই তাহলে আমরা 17,000 থেকে 23,000 পাউন্ড সম্ভবত বলেছে, আমার এই মুহূর্তে মনে নেই, বাট আমি এখানে স্ক্রিনশট দিয়ে দিব। 17 থেকে 23,000 পাউন্ডে আমরা চাইলে এই বইটা এই মুহূর্তে বেচতে পারি। আমি কিনেছিলাম যা তার মোটামুটি 3 গুণ দাম আমাকে এখনই অফার করছে। মাসখানেক আগের, মানে এখন আমি রেকর্ড করছি ভিডিওর শেষ পার্ট, আমি লন্ডন গিয়েছিলাম মাসখানেক আগে, সে 1 মাসের মধ্যে এটার দাম প্রায় 3 গুণ বেড়ে গিয়েছে। বাট আমার ধারণা আগামী 10 বছরে বা 20 বছরে এটার দাম আরও অনেক অনেক গুণ বাড়বে, এবং মিনিমাম $1,00,000 হবে বলে আমার ধারণা, এবং 1 লাখের কমে আমি এই বইটা বেচবো না, এটাই আমি আশা করছি। সো আমি কিনেছিলাম $5,000, $5,500 এরকম, এবং আমি বেচতে চাই এটা মিনিমাম $1,00,000। আপনারা একটা জিনিস বুঝতে হবে, এটা তো 1997 সালের বই, আমি যেটা বললাম আপনাদের, 1997 সাল কিন্তু খুব বেশি আগের সময় না। বইয়ের যে রাইটার জেকে রাউলিং, সে মারাও যায়নি, সে এখনো বহাল তবিয়তে বেঁচে আছে। এবং হ্যারি পটার যারা আসল ফ্যান, তারা আসলে 2090s এই লেভেলের মানুষজন। যেমন আমার জন্ম 1993 সালে, আমি একজন 90s-এর ছেলে। সাধারণত হ্যারি পটারের যারা ফ্যান তারা 90s-এর বা তারা 2000-এর, মিলেনিয়াম জেনারেশন বা 90s জেনারেশন, এই জেনারেশন, এবং এই সব জেনারেশনের মানুষের হাতে এখনো অনেক টাকা আসে নাই। ধরেন আপনার বাবা যিনি বা আপনার নানা যিনি, উনার হাতে যখন অনেক টাকা আসবে তখন উনি উনার জেনারেশনে যা যা ফেমাস ছিল, হইতে পারে অমিতাভ বচ্চন, হইতে পারে স্টার ওয়ার্স, হইতে পারে স্টার ট্রেক, এই ধরনের জিনিসপত্র যেগুলো উনার জেনারেশনে ফেমাস ছিল, ওই জিনিসগুলোর প্রতি উনার আগ্রহ বাড়বে। সো হ্যারি পটারের যে জেনারেশনটা, ওই জেনারেশনটা মাত্র বড়লোক হওয়া শুরু করেছে, এবং আগামী 20 বা 30 বছরে এরা অনেক বড়লোক হয়ে যাবে। যেই কারণে যতই দিন যাবে ততই এই বইটার ভ্যালু বাড়বে বলে আমি বিশ্বাস করি। এবং দিন শেষে যেহেতু আছেই মাত্র দুনিয়ায় 800 কপি, সো দাম না বাড়ার আসলে তেমন কোনো কারণ আছে বলে আমার মনে হয় না। আমি বাসায় এসে অনেক রিসার্চ করেছি, এই মুহূর্তে চাইলে আপনি এই বইটা কিনতে পারবেন, এই এক্স্যাক্ট পিসটা, মানে 800 কপির বাকি যে কপিগুলো আছে ওই কপিগুলো আপনি চাইলে কিনতে পারবেন। এবং আমি একটা দেখলাম যেটা প্রায় 1 লাখে অলরেডি বিক্রি হচ্ছে, কিছু দেখলাম আমি $18,000 $20,000 বিক্রি হচ্ছে, এবং আরও কিছু আমি দেখেছি 12, 15, 25 এরকম বিভিন্ন দামে বিক্রি হচ্ছে। খুব কমই আমি দেখেছি, বা বলতে গেলে আমি আসলে একটাও দেখি নেই যেটা আমি যে রেঞ্জে বইটা কিনেছি 5-6 ওই রেঞ্জে বিক্রি হচ্ছে। যেই কারণে আমার ধারণা এটা খুব ভালো একটা ডিল হয়েছে। আমি নিজে এমনিতে ব্যক্তিগতভাবে হ্যাপি এটা কিনতে পেরে, যেহেতু এটা একটা হ্যারি পটারের রেয়ার কালেক্টেবল, ওইভাবে আমি হ্যাপি। প্লাস অ্যাজ অ্যান ইনভেস্টমেন্ট আমার ধারণা আগামী 15 বছরে এই বইটা খুব ভালো পারফর্ম করবে। বাট 15 বছর পরে আমরা অবশ্যই আরেকটা ইউটিউব ভিডিও রেকর্ড করবো, যে ভিডিওতে আপনাদের ডিটেল বলবো যে
কত টাকা দিয়ে কিনেছিলাম এই ভিডিওটা দেখাবো এবং বলবো যে আসলেও এটা একটা ভালো ইনভেস্টমেন্ট হইলো নাকি হইলো না। একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমি বলতে চাই ভিডিওটা শেষ করার আগে, সেটা হলো এই ভিডিওটা একটু অন্যরকম একটা ভিডিও ছিল। এখনও কিন্তু আমি মোবাইলে ভিডিওটা রেকর্ড করতেছি, আমি নর্মাল যে সেট আপ মাইক থাকে ওই থাকে ওভাবে কিন্তু আমি ভিডিওটা রেকর্ড করছি, এবং ভিডিওর যে বাল্ক মেজরিটির যে অংশ পুরো অংশই তো আমরা রেকর্ড করেছি লন্ডনে, এখানে না। সো পুরো ব্যাপারটা করতে আমার বেশ কষ্ট হয়েছে, এবং আমাকে একটু জানাবেন যে এই ধরনের ব্যাপার আপনাদের ভালো লাগে নাকি। ভিডিওর যে ফার্স্ট পার্ট ছিল ওখানে আমি মাঝখানে যদিও এটা আসলে একটা ইনভেস্টমেন্টের ভিডিও, বাট ভিডিও ইন্টারেস্টিং রাখার জন্য মাঝখানে আমি লন্ডনের বিভিন্ন হিস্ট্রি নিয়ে কথাবার্তা বলেছি। আমি জানি না আপনাদের ভালো লেগেছে নাকি, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলেও জানাবেন, যদি ভালো না লাগে তাহলেও জানাবেন, কোনো সমস্যা নেই, বাট চুপ থাকেন না, কিছু একটা আমাকে অবশ্যই জানাবেন। ভালো থাকেন সবাই, সবার সাথে আমার দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। টাটা।